আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আলটিমেটামের পর বিক্ষোভের ডাক, আন্দোলনে পিএসসি সংস্কার নেতারা। দেশের স্বার্থে অবিলম্বে নির্বাচন দাবিতে জয়নুল আবেদিন ফারুক। অটোরিকশার জন্য থাকবে আলাদা ভাড়ার চার্জ, থাকবে পার্কিং। ডিম মুরগির বাজার অস্থিরতায় বিভ্রান্তি, সিন্ডিকেটের উত্থান। আন্তর্জাতিক উত্তেজনার ধাক্কা, পাকিস্তান ভারত সংঘর্ষের নতুন মোড়। মিরাজের জোড়া সাফল্য, টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অর্জন দ্বিতীয় স্থান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘ 7 দিনের অপেক্ষা শেষে চাপের মুখে পিছু হটার পরিবর্তে এখন আন্দোলন আরও তীব্র করে তুলতে প্রস্তুত পিএসসি সংস্কার আন্দোলনের নেতারা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে তারা ঘোষণা করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়া হলে তারা বৃহৎ আন্দোলনে নামবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, পিএসসি কর্তৃপক্ষকে সংস্কার কমিশন গঠনের আশ্বাস দেয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন এখনো হয়নি। ফলে তাদের দীর্ঘদিনের দাবি দাওয়া আদায়ের জন্য এই কঠোর কর্মসূচি। সংবাদ সম্মেলনে বুয়েটের শিক্ষার্থী সিরাজুস সালেহিন শিওন বলেন, আমরা মূলত পিএসসির দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করছি। 46তম বিসিএসের প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এবং প্রশ্ন কিনেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই দাবিগুলোর বিষয়ে সমাধান করা হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কেবলমাত্র একজনের নাম পেয়েছি ও জ্বালানি উপদেষ্টা। কোনো ধরনের কোনো অগ্রগতি পাই নাই। বাংলাদেশের মানুষের মধ্যে বর্তমান রাজনীতির জোয়ার অনুভূত হচ্ছে স্পষ্টভাবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশের ৭৫% মানুষ এখন নির্বাচন চায়। সময় এখনই বিলম্ব নয়, যেন এই মুহূর্তে নতুন নির্বাচনের সূচনা হয়। তিনি আরও যোগ করেছেন, দেশের সংস্কার কাজ ইতোমধ্যে শেষের দিকে আছে। ড ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আপনি একটুখানি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে দেশের মানুষ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে সংসদে আনবে। সেই সংসদে ৩১ দফা দাবি বাস্তবায়ন হলে দেশটি পরিচালিত হবে এক নতুন দৃষ্টিভঙ্গিতে। তিনি আরও বলেন, রাখাইন সহ অন্য মানবিক সংকট মোকাবেলায় বাংলাদেশের শক্তি যথেষ্ট। মানবিক করিডোর না দিয়ে তাদেরকে মানবিকভাবে সহায়তা করার মতো সামর্থ্য বাংলাদেশের রয়েছে। বুধবার ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রতীকী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। ঢাকা শহরে যানজট ও অস্থিরতা কমাতে এখন নতুন অটোরিকশার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে থাকবে ভাড়ার নির্ধারিত চার্ট এবং বিশেষ পার্কিংয়ের স্থান। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল শহরের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চালকদের জন্য একটি নিয়মিত পরিবেশ তৈরি করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, রাজধানীতে চলাচলের জন্য বুয়েটের ডিজাইন করা অটোরিকশা প্রস্তুত করা হচ্ছে। এই নতুন ডিজাইন অনুযায়ী ভাড়ার ক্ষেত্রে একটি নির্ধারিত চার্ট থাকবে, যেখানে সব চালক ও যাত্রীরা স্পষ্টভাবে জানবেন কত ভাড়া। পাশাপাশি নির্দিষ্ট পার্কিংয়ের স্থানও নির্ধারিত থাকবে, যাতে যানজটের পাশাপাশি শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়। তিনি বলেন, আগামী মাসের মধ্যে এই নতুন অটোরিকশাগুলো চলাচলে আসবে। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা নতুন নিয়ম মান্য করে চলতে পারেন। বুধবার ৭ মে রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিদিনের বাজারের তালিকায় এখন যেন ডিম ও মুরগির দাম এক অদ্ভুত ছন্দে ওঠানামা করছে। একদিকে ক্রেতাদের মনে ধোঁয়াশা, অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব। বাজারের এই অস্থিরতা শুধু অর্থনীতি নয়, সাধারণ মানুষের জীবনেও ফিরে এসেছে অস্থিরতা আর বিভ্রান্তি। কিছু খুচরা বিক্রেতা বলছেন, সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে, আবার অন্যরা বলছেন অপ্রয়োজনীয় মুনাফার লক্ষ্যে এই দাম বাড়ানো হচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের ডিম ও মুরগির বাজার গত কয়েক বছরে নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রভাব, অন্যান্য বৈশ্বিক পরিস্থিতির অভিঘাতে বাজারের স্থিতিশীলতা ভেঙে পড়েছিল। গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ওই সময়ে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বা বিপিএ নামে একটি সংগঠন মাঠে নামে, কিন্তু তার কার্যক্রম নিয়ন্ত্রণের বদলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রূপ নেয়। প্রশ্ন উঠেছে, বিপিএ আসলে কী ধরনের সংগঠন? এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সুমন হাওলাদার, যিনি কোনো নিজস্ব পোল্ট্রি খামার চালান না, আবার সংগঠনের কোনো নিবন্ধনও নেই। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অস্থির বাজারকে আরও অস্থির করে তুলতে পায়তারা করছেন। গত 17 এপ্রিল তিনি সাংবাদিকদের কাছে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে 10 দফা দাবি ঘোষণা করেন। এই দাবিগুলোর বাস্তবায়ন না হলে তিনি 1 মে থেকে দেশের সব পোল্ট্রি খামার বন্ধের ঘোষণা দেন। সুমনের দাবি, গত 2 মাসে দেশের খামারিরা আনুমানিক 1260 কোটি টাকা লোকসান করেছে ডিম ও মুরগি বিক্রিতে। তবে এই হিসাবের ভিত্তি কী তা স্পষ্ট করে বলতে পারেন না তিনি। অভিযোগ উঠেছে, তিনি মূলত মন গড়া হিসাব করছেন, দাবি করছেন কর্পোরেট কোম্পানিগুলো পোল্ট্রি খাতে লাখ লাখ কোটি টাকা লোপাট করেছে। তবে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। আসল বিষয় হলো 2023 ও 2024 সালে ডিম ও মুরগির দামে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। এই অস্থিরতার পেছনে মূলত রাজনৈতিক ও বাজারের অসংগঠিত পরিস্থিতি কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ ভোক্তারাও এখন এই অস্থিরতা নিয়ে বিভ্রান্ত, তাই দরকার আশু সমাধান। এবি নিউজ টেক্সট রিপোর্ট। প্রতিদিনের সংবাদপত্রের পাতায় চোখ রাখলেই দেখা যায় একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা, যেখানে শান্তির আশ্বাসের ফাঁক ফোকর দিয়ে ঝড় ওঠে নতুন সংঘর্ষের ঘূর্ণি। এবার সেই ঝড় এসে আঘাত এনেছে দক্ষিণ এশিয়ার হৃদয়ে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বুধবার গভীর রাতে ভারতের 75 থেকে 80টি যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে উড়ে এসে হামলা চালিয়েছে। এই আক্রমণে লক্ষ্যবস্তু হয় পাকিস্তানের বেসামরিক এলাকা ও ধর্মীয় স্থান। সংসদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তান এই হামলার জবাব দেবে, তবে শান্তির পথে থাকতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ যে তারা যুদ্ধ শুরু করবে না। তবে এই ঘৃণ্য কাজে নিন্দা জানিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান সংযমের পরিবেশ বজায় রেখেছে, কেবলমাত্র নিজেদের রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দেখিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী গুলি চালিয়ে ভারতের 5টি যুদ্ধ বিমান ও 2টি ড্রোন ভূপাতিত করেছে বলে তিনি নিশ্চিত করেছেন। এই অভিযানে ভারতীয় সেনারা মাত্র 25 মিনিটের মধ্যে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক হিসেবে উঠে এসেছে মিরাজ। ব্যাটে প্রথম ইনিংসে 104 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি, আর পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস বল হাতে 5 উইকেট তুলে নেন। এই পারফরম্যান্সের ফলশ্রুতিতে তিনি ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। অভিনন্দনপ্রাপ্ত এই অলরাউন্ডার এখন আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থান দখল করে নিয়েছেন। ক্যারিয়ারের সেরা 327 রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন দ্বিতীয় স্থানে রয়েছেন, যেখানে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। পয়েন্টের ব্যবধান এখন 73। এছাড়া এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে অন্যান্য র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় মিরাজ আরও এগিয়েছেন 8 ধাপ, বর্তমানে 55তম অবস্থানে। অন্যদিকে বলার দিক থেকে তিনি 2 ধাপ এগিয়ে 24তম স্থানে পৌঁছেছেন। বাংলাদেশের অন্য ক্রিকেটাররাও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তাইজুল ইসলাম 7 ধাপ এগিয়ে এখন 16তম, আর নাইম হাসান 6 ধাপ বাড়িয়ে 54তম স্থানে রয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।